যাচ্ছি আজকে বিন্দু ঝালং সুলতানে খোলা 7.2 যেটা আছে সেগুলো দেখবো, যা যা হবে সবই দেখানো হবে। দুদিকে জঙ্গল, এক্সিলেন্ট ভিউ আমি দেখাচ্ছি। প্রথমেই গেলাম মূর্তিতে। মূর্তি নদী ও গ্রাম চালসা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে লোকেটেড এবং বিখ্যাত তার অপূর্ব প্রাকৃতিক দৃশ্য ও মূর্তি নদীর জন্য। বার্ড ওয়াচার্সদের জন্য মূর্তি খুবই বিখ্যাত, যদিও সেদিন আমরা যা দেখলাম তাতে একটু মনক্ষুণ্ণই হয়েছিলাম। কারণটা আর কিছুই নয়, কারণটা হলো যে চারদিকে এত জোরে গান বাজছিল যে পাখিরা এদিকে আসতে খুব একটা সাহস করছিল না। আমাদেরও রেকর্ডিং করতে বড়ই বেগ পেতে হয়েছিল, তাও কিছুটা রেকর্ড অবশ্যই করেছিলাম। মূর্তির প্রকৃতিকে তুলে ধরবো আপনাদের সামনে জাস্ট আর কিছুক্ষণ পরেই। ড্রাইভার দাদা আমাদের বলছিলেন এই মূর্তি নদী পেরিয়েই কিন্তু চলে যাওয়া যায় পানি ঝোড়া বলে একটা স্ট্রিমের কাছে, যেটা এখানকার খুবই বিখ্যাত একটা পিকনিক স্পট। এর ধারে কিছু ছোট ছোট কটেজও রয়েছে যেখানে থাকা যায়। লাটাগুড়ি থেকে মূর্তিতে যেতে হয় এই চাপড়ামারি জঙ্গল পেরিয়ে। চাপড়ামারি ফরেস্ট কিন্তু ডুয়ার্সের সবচেয়ে রহস্যময় জঙ্গলের মধ্যে একটা। 1998 সালে ভারত সরকার এটিকে একটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে ঘোষণা করে। এখানে একটি খুব সুদৃশ্য ফরেস্ট বাংলো আছে যেখানে পারমিশন ছাড়া অবশ্য থাকা যায় না। চাপড়া মানে ডুয়ার্সে পাওয়া যায় এমন একটা ছোট মাছ। এরপরেই আমরা পৌঁছে গেলাম মূর্তি ভিলেজে বা মূর্তি গ্রামে। গ্রামের জীবনযাত্রা, ছোট ছোট ক্ষেত, চা বাগান, ঝোপঝাড়, জঙ্গল সব পেরিয়ে পৌঁছে যেতে হবে মূর্তি ভিউ পয়েন্ট, যেখানে মূর্তি নদীও দেখা যাবে আর দেখা যাবে চমৎকার সব দৃশ্য। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বল কোথায় তোমার দেশ তোমার। এটা হলো মূর্তি নদী। মূর্তি নদীর সৌন্দর্যটা কি, এটা হচ্ছে স্বচ্ছ জল, তির করে বয়ে চলা জল। জল ঠান্ডা, শীতল জল, কিন্তু বাড়াবাড়ি রকমের ঠান্ডা নয়। হচ্ছে ভুটানের পাহাড়, মেঘ সব মিলিয়ে খুব সুন্দর দৃশ্য। উল্টো দিকে অনেক রিসোর্টস রয়েছে, হইহল্লা রয়েছে, কিন্তু তার থেকে রাস্তার এপারে নির্জনতাটা খুব স্ট্রাইকিং। দিস কন্ট্রাডিকশন ইজ রিয়েলি স্ট্রাইকিং। রাস্তার কাজ চলছে, তার মধ্যেই ঝালংয়ে এলাম। কিছুটা রাস্তা বেশ ধুলো বালি ভরা ছিল। একটা জিনিস ভালো যে লেভেলিং এর কাজ খুব তাড়াতাড়ি হচ্ছে, কিছুদিনের মধ্যে একটা খুব ফার্স্ট ক্লাস জায়গা পাবে। এখানে সুন্দর একটা বার্ডস আই ভিউ দেখা যাচ্ছে, নিচে জনবসতি। আর এখানে একটা, এটা কি রিসোর্ট বা কিছু অফিস বোধহয়, মনাস্ট্রিও হতে পারে, ওটা আছে। এই হলো ঝালংয়ের ভিউ পয়েন্ট, বিখ্যাত ভিউ পয়েন্ট, গৈরিবাসও বলা হয়। একটু পরে দেখলাম ঝালংয়ের আরেকটা ভিউ পয়েন্ট। এখানে জল ঢাকাকে একেবারে ক্লিয়ারলি দেখা যায়। ওয়াটার হিয়ার ওয়াজ ক্রিস্টাল ক্লিয়ার। বিপুল জলরাশি সাদা আর নীল মিলিয়ে একটা অদ্ভুত সুন্দর কালার স্কিম। তার পেছনে সবুজের সমাহার তো আছেই। আর এই বৌদ্ধ ফ্ল্যাগ গুলো একটা আলাদাই লুক দিচ্ছিল এই জায়গাটাকে। মনে হচ্ছিল যে হ্যাঁ, ফাইনালি আমরা ভুটানে পৌঁছে গেছি। ভুটান নিয়ে আমার অনেক নস্টালজিয়া আছে, সে নিয়ে নয় কোনোদিন আরেকটা ভিডিও বানাবো। তবে এখানে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই সুইচ ইয়ার্ডটা। এই সুইচ ইয়ার্ডের মানে হলো এখানে যে জলের এনার্জিটা রয়েছে
সেটা ইলেকট্রিসিটিতে কনভার্ট করা হয় এবং তারপরে এখান থেকেই কিন্তু ট্রান্সমিট করা হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেটে, বিভিন্ন দেশেও বটে। বেশ সুন্দর ছিমছাম একটা হাইডেল প্রজেক্ট, এই ঝালং হাইডেল প্রজেক্ট। তবে এখনো তো বিন্দুতে যাওয়া বাকি, দেখি না ওখানে কি আছে। বিন্দু যাওয়ার রাস্তা একটু দুর্গম, তবে রাস্তাটা ওই চাপড়ামারি থেকে ঝালং যাওয়ার রাস্তার থেকে এখনো অনেকটাই ভালো রয়েছে। আর এখানে আপনি যা গ্রিনারি দেখবেন তাতেই আপনার চোখ জুড়িয়ে যাবে একেবারে। এটা হলো মেন বিন্দুর যে জলবিদ্যুৎ কেন্দ্র, হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। এটা ড্যাম, পেছনে ভুটানের পাহাড় দেখা যাচ্ছে, আর পেছনে কিন্তু চীনেরও একটা বর্ডার আছে। যে রাস্তাটা বললাম খারাপ রয়েছে কিছুটা, বেশ কিছুটা, সেটা কিন্তু ওই হাইওয়েটাকে আসলে মসৃণ করা হচ্ছে, লেভেলিং করা হচ্ছে, চওড়া করা হচ্ছে, যাতে চায়নার সঙ্গে এটার অ্যাক্সেস অনেক বেশি স্মুথ হতে পারে। এই পাহাড়গুলো উচ্চতা দেখুন অনেকটাই কিন্তু উঁচু, কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের জ্বালা এই অবস্থা যে এতটা উচ্চতা এসেও গরম রীতিমতো। সবাই দেখুন সামার ড্রেস পরে রয়েছে। দিস ওয়াজ আনথিঙ্কেবল ইভেন 5-6 years ago। আমি বলবো যে একটা কজ অফ কনসার্ন, কারণ এখানে ঠান্ডা ওয়েদার হওয়াটাই হলো কাম্য, মানে সেটাই হলো ইউজুয়াল ওয়েদার। এখানে একটা বড়ই অদ্ভুত ব্যাপার দেখলাম জানেন, এই বাঁ দিকে দেখুন দুটো দড়ি রয়েছে, দুটো দড়ি সেপারেট করছে ড্যাম বা বাঁধ যে জায়গাটায়, সেই এরিয়াটাকে এই দোকানপাট থেকে। কিন্তু এই দুটো দড়ি পেরোনো কোনো ব্যাপারই নয়। এই দুটো দড়ি পেরিয়ে কিন্তু অনেকেই ড্যামের কাছে চলে যাচ্ছেন। তার সামনে আবার একটা ছোট্ট স্ট্রিম বেরিয়ে একটা পুলের মতন তৈরি হয়েছে, সেই পুলে পা ভেজাচ্ছেন, গা ভেজাচ্ছেন, ফটো তুলছেন, সেলফি তুলছেন। আমার প্রশ্ন হলো যে এই দুটো দড়ি তো সবাই জানে যে যে কোনো লোক পার করে যেতে পারবে, তাহলে এটা রাখার মানেটা কি? এটা আমার ঠিক বোধগম্য হলো। তবে হ্যাঁ, এখানে কয়েকজন কাপলকে বা কয়েকজন বয়স্ক মানুষ এখানে এসেছেন, তাদের দেখে কিন্তু আমার বেশ লাগছিল। তারাও যেন কেমন ছোট হয়ে গেছেন, জলে পা ডুবিয়ে বসে আছেন, ফটো তুলছেন এবং দিব্যি আছেন, মজাসে আছেন। আর এখানে দেখুন একটা মজার জিনিস আপনাদের দেখাই, এই পাথরের উপরে কয়েকটা ক্রস চিহ্ন রয়েছে। এই ক্রস চিহ্ন মানেও আমার যা মনে হয় যে ওটার উপরে চড়া চলবে না বা ওখানে যাওয়া যাবে না, কিন্তু তার সামনেও কিন্তু কোনো কাঁটা তার বা কিছু দেখলাম না। কিন্তু ওভারঅল আমার জায়গাটা খুব ইন্টারেস্টিং আর মজার মনে হলো। ডুয়ার্সে গেলে এখানে অবশ্যই যাবেন। হ্যাঁ, বিন্দুতে আপনারা কিন্তু এরকম দোকান দেখতে পাবেন। এখান থেকে ভুটানের জিনিসগুলো কিনতে ভুলবেন না, কিন্তু খুব সুন্দর জিনিসগুলো। লাশ টি গার্ডেন একেই বলে, যতদূর যায় সবুজই সবুজ, চা বাগানের সবুজ, জঙ্গলের সবুজ, পাহাড়ের সবুজ আর নীল। এগুলো হলো চা গাছ, যারা জানেন না একটু কাছে এই সূর্য আস্তে আস্তে ডুবছে, এখানে ঠান্ডাটা বাড়ছে। এদিকে একটু যাই, তারপরে ভিডিও শেষ করব। বিন্দু, ঝালং, মূর্তি নদী। আর এখন আমরা সামসিং টি গার্ডেনে। চায় একটা চা পাতা একটা গন্ধ আছে, ভালো লাগে। আমি তো এই চা বাগানের মধ্যে দিয়ে যেতাম এককালে স্কুল, তখন অভ্যস্ত ছিলাম। এখন ভালো লাগে দেখতে, কারণ অনেকদিন পর পর দেখি তো। চা বাগানে একটা সিমেট্রি আছে। এটা হচ্ছে লালিগুড়াস ভিউ পয়েন্ট। অসাধারণ, এখন যতগুলো ভিউ পয়েন্ট দেখলাম সবচেয়ে সুন্দর লাগছে, মানে সবুজের সমাহার দেখুন, দারুণ। এই চা বাগান থেকে শুরু করে, কলা বাগান থেকে শুরু করে, শাল গাছ, পাইন গাছ, কোনো এরকম গাছ নেই হয়তো মানে যেটা নেই এখানে। অফকোর্স হবে, বাট
অ্যাটলিস্ট এই রিজিয়নে যতগুলো গাছ আছে সব এখানে রয়েছে। এখানে লেখা আই লাভ স্যামসাং। ছবি তুলে দে, এখান দিয়ে গাড়ি আসছে পরন্ত বেলায়, অসাধারণ। ফেরার সময় রাস্তার রূপ দেখে মনটা ভরে গেল। চারসা থেকে লাটাগুড়ি যাওয়ার পথে এই রাস্তাটা সত্যি মন ভোলানো। একটা রহস্যময় ব্যাপারও রয়েছে যেটা আমার খুব ভালো লাগছিল। দুদিকে এই জঙ্গল, মাঝখানে মসৃণ রাস্তা, আর তার দুদিকে লাইটস, সব মিলিয়ে দুর্দান্ত একটা পরিবেশ। তাই ভিডিও তোলার লোভটা সামলাতে পারলাম। ভিডিওটা এক্সক্লুসিভলি আপনাদের সবার জন্য। এই হলো অরণ্য রিসোর্ট, এটা রিসেপশন, এটা ডাইনিং এরিয়া, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ঠিক আছে, উপরে একটা ওয়াচ টাওয়ার আছে চার্জেবল। এখান থেকে কি সুন্দর রিসোর্টটা, মানে একদম স্পটলেসলি ক্লিন। এগুলো হচ্ছে থাকার কটেজেস। এই আমরা যাচ্ছি, এগুলো হলো একটা প্রিমিয়াম কটেজেস। আপনার দেখাই, এটা হচ্ছে ক্যাটাগরি আলাদা। এখানে একটা চিলড্রেন্স পার্ক মতন রয়েছে, আর এইগুলোতে হচ্ছে আমাদের কটেজটা, এই দোতলা। এর নিচে হচ্ছে আমাদের কটেজ নাম্বার 13। আসুন আপনাদের আমাদের বিল্ডিংটা দেখাই। তার আগে এই গ্রাস আর্টটা দেখুন। যারা এডওয়ার্ড সিজারহ্যান্ডস দেখেছেন তাদের নিশ্চয়ই সিনেমাটার কথা মনে পড়ছে। সেখানে জনি ডেপ নিজের হাতটা কাঁচির মতন ছিল তার, এবং সে এরকম কিছু ডিজাইনস বানাতো। যাই হোক, এটা হচ্ছে আমাদের ফ্লোরটা, এখানে আমরা ছিলাম কটেজ নাম্বার 13-এ। এটা হচ্ছে সেই ঘরে যাওয়ার জন্যই প্যাসেজটা। ওখানে একটা টিম্বার বা কাঠ চেরাইয়ের কল রয়েছে, এই দেখুন দেখাচ্ছি। এখানে এটা হচ্ছে একটা প্যাসেজ। এটা একটা রুম, এবং এটা আমাদের রুম। তো এই ছিল রিসর্টে একটা ছোট্ট ট্যুর। সকালবেলা আমরা যাত্রা করলাম এনজিপির উদ্দেশ্যে, যেটা হবে আমাদের ট্রানজিট পয়েন্ট, যেখান থেকে আমরা তার পরের দিন বন্দে ভারতে ট্রেনে উঠব। এই রাস্তাটাও ভীষণ মসৃণ, ভীষণ ভালো। ইনফ্যাক্ট এই রাস্তাটা আমার কাছে তো বেস্ট বলেই মনে হয়েছে। যদিও এখানে খুব ডিপ ফরেস্ট নেই, তবে ভুটানের পাহাড়ের খুব সুন্দর ভিউ দেখা যায়, এবং মাঝে মাঝেই বেশ কয়েকটা নদীও পড়ে। আপনি শিলিগুড়িতে যদি যেতে চান তাহলে দুটো রাস্তা রয়েছে, একটা গাজলডোবা হয়ে আর একটা ওদলাবাড়ি মালবাজার হয়ে। তবে দুটো একসঙ্গে দেখা চলবে না কিন্তু। কারণটা হচ্ছে যে গাজলডোবা রাস্তাটা অফ রুট, মানে আপনারা যদি বেঙ্গল সাফারি দেখতে চান তাহলে গাজলডোবা হয়ে না যাওয়াটাই আমি অ্যাডভাইজেবল বলবো। না হলে দেরি হয়ে যাবে আপনাদের পৌঁছতে বেঙ্গল সাফারিতে, স্পেশালি যদি সেটা লেট আফটারনুনে থাকে, যেমন আমাদের ক্ষেত্রে ছিল। আমি যেটা শুনেছি সেকেন্ড লংগেস্ট ফ্লাইওভার ওয়েস্ট বেঙ্গলে। সেবক রোড ধরেছি আমরা, এবং কিছুক্ষণ পরই চলে আসছে করোনেশন ব্রিজ বা সেবক ব্রিজ। তার আগে আপনাদের কিছু কথা বলে রাখি, আপনারা যদি এই রাস্তা দিয়ে আসছেনই তাহলে মালবাজার বা ওদলাবাড়িতে কিন্তু খাওয়া দাওয়া করে নেবেন, ওখানে বেশ কিছু ভালো হোটেল রয়েছে। তবে একটা কথা আমি ভুলে গিয়েছিলাম জানেন, আমি উইন্ডোটা খুলে ক্যামেরা যেই বের করতে গেছি দেখতে পেলাম আমার আপনার সবার পূর্বপুরুষ বাদর আর হনুমানরা এখানে বসে রয়েছে। আর বাদরের বাদরামি তো সবাই জানি,
সাথে কি দুষ্টু ছেলে মেয়েদের বাদর ছেলে মেয়ে বলা হয়? তবে বাদরগুলো কিন্তু নানা রকম অ্যাক্টিভিটিতে মগ্ন ছিল, সেটা দেখে আমার বড্ড মজা লেগেছিল। এসব দেখতে দেখতে দেখলাম যে করোনেশন ব্রিজ, আইকনিক করোনেশন ব্রিজ খুব কাছাকাছি চলে এসছে। পাশে তিস্তা নদী আর সামনে করোনেশন ব্রিজ। এই রাস্তাটা কিন্তু আপনারা নিতেই পারেন, অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন আপনারা। আর এই বাদর বা ছোটোখাটো খাটাস, সজারু এই রাস্তায় হামেশাই দেখতে পাওয়া যায়। তো বলতে পারেন যে একটা মিনি ওয়াইল্ড লাইফ ট্যুর আপনাদের এখানেও কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ডুয়ার্সে জন্তু জানোয়ার মানে ফ্লোরা অ্যান্ড ফনা কি পরিমাণেই না রয়েছে। এখানেও আছে, কুকুন বেচে দিচ্ছে মায়ের। এসে গেল বিখ্যাত ইঞ্জিনিয়ার জন চেম্বার্সের বানানো করোনেশন ব্রিজ বা লোকালাইট ট্র্যাকে বলে থাকে বাঘ পুল। একটু আগে বাঘটা দেখতেই পেলেন তো ব্রিজের সামনে, তার জন্য একে বাঘ পুল বলা হয়ে থাকে। এই ব্রিজটি এখন দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং কালিম্পং ডিস্ট্রিক্টের ভেতরে একটা কানেকশন সৃষ্টি করে এবং এখনকার যে ন্যাশনাল হাইওয়ে 17, যেটাকে আগে NH হাইওয়ে 31 বলা হতো, তার একটি ইম্পর্টেন্ট পার্ট হিসেবেও এটা কাজ করে। আর নিচ থেকে দেখতেই পাচ্ছেন তিস্তা নদী। তিস্তা নদীকে এখন যতটা শান্ত মনে হচ্ছে, বর্ষাকালে কিন্তু তিস্তা নদী ততটাই অশান্ত হয়ে ওঠে। খবরের কাগজে নিশ্চয়ই আপনারা দেখতেই পান সেসব। এখন কিন্তু তিস্তাকে বেশ লক্ষ্মী শান্ত মেয়ের মতোই মনে হচ্ছিল। আমরা বেঙ্গল সাফারিতে এসেছি আর খুব অর্গানাইজড মানতেই হবে। অনেকে বলছিল এই লাইনে দাঁড়ান, ওই একদম বলে দিল যে টিকিট কাউন্টার যাতে অনলাইন তাদের প্রেফার করা হবে। ঢুকে পড়লাম, আমাদের বাস এসে গেছে, আমরা বাসে এখন উঠবো। ঠিক আছে, পরে কথা। আমরা শুরু করে দিয়েছি বেঙ্গল সাফারিতে আমাদের জার্নি অ্যান্ড সাইটিং নিশ্চয়ই হবে, যেমন যেমন সাইটিং হবে সেরকম তোমাদের দেখানোর চেষ্টা করবো। ফটো তুলবো, ভিডিও শুট হবে। ঠিক আছে, খুব সুন্দর ব্যবস্থা, আগেই বললাম টিকিটের ব্যবস্থা খুব ভালো। আমরা হার্বিভোর সাফারিতে ঢুকছি। ঠিক আছে, হার্বিভোর সাফারি মানে তৃণভোজী জন্তু জানোয়ারদের সাফারি। এই হার্বিভোর সেকশনটা মূলত একটা ডিয়ার পার্কই বলা যেতে পারে। স্পটেড ডিয়ারের আধিক্য এখানে, অন্যান্য হার্বিভোর প্রাণী প্রায় দেখা যায় না বললেই চলে। তবে আগে যারা এখানে সাইটিংস করেছেন তারা আমাকে বললেন যে এখানে কিছু খরগোশও মাঝে মধ্যে দেখা যায় এবং তার সঙ্গে দেখা যায় বেশ কিছু ময়ূর। अरे वाह वाह वाह, कैमरा बंद करने का कोई मौका ही नहीं है क्योंकि सामने है बहुत सारे डियर। उधर देखिए, वहाँ से देखिए, वहाँ से वही तो गाछ के पीछे थोड़ा सामने आ जाइए या फिर पीछे वाले चिप पे आ जाइए। अच्छा अच्छा, हाँ दिखा दिखा इधर भी है। सामने है ना, কত হরিণ চাও, হরিণ ভর্তি। এগুলো সব হচ্ছে চিতল হরিণ, স্পটেড ডিয়ার। এই দেখো এই দেখো এই দেখো, বাবা রে বিউটিফুল, বিউটি দেখলেই ভালো লাগে, ফালতু হোক আর যাই হোক। so many deer, পর সারিবদ্ধ আর বিশাল বিশাল শিংওয়ালা হরিণও আছে। এই হরিণ বা মৃগদের শিকার করা হতো বলেই রাজা রাজরাজের যে শিকার করার পুরো প্রসেসটা, সেটাকে সংস্কৃতে বলা হতো মৃগয়া। এই মৃগ থেকেই কিন্তু মৃগয়া কথাটি এসেছে। হিমালয়ান ব্ল্যাক বেয়ার দেখতে পাবো, লেপার্ড দেখতে পেয়েছিলাম। বিশ্বাস তো হবে না, কারণ ছবি তুলতে পারিনি, ভিডিও তুলতে পারিনি, বাট
ইট ওয়াজ বিউটিফুল, একদম ওয়ালপেপার মনে হচ্ছিল, গাছের ওপর বসেছিল। দেখা যাক ভাল্লুক দেখতে পাই কিনা, দেখলে দেখাবো। একদম একদম দেখি আর কি দেখতে পাই। দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ ভালুক? ভাল্লুক দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো, এটা আমার পাশেই যাচ্ছে রে, আমাকে পোজ দিচ্ছি। এই দেখো ভাল্লুক। কিন্তু নধর কান্তি মাগো আমার পাশে আসছে। লেপার্ড। যেটা তখন তুলতে পাইনি সেটা এখন তুললাম। চিতা তৃপ্ত ভঙ্গিতে হেঁটে যাওয়ার ভিডিও। এই ভিডিও তোলাটা আমার মনে থাকবে, কত লোককে ডিঙিয়ে পেরিয়ে এই ভিডিওটা তুলেছিলাম। এই দেখো লেপার্ড, লেপার্ড, कौन हाय बोलो? फोटो लिया? হয়ে গেছে और पोस्ट करने देते चले जाओ। ফটো ফটো। ओए दादा हमने नहीं चीज किनते माने दे देखो इधर कोई सर करना। এখানে বলে রাখি, এই বেঙ্গল সাফারি কিন্তু মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিরই একটা পার্ট। মানে এখানে কিছু জন্তু জানোয়ারদের, শাবকদের, বাচ্চাদের এখানে নিয়ে আসা হয় এবং এদেরকে খোলা জঙ্গলে লালন পালন করা হয় একেবারেই ন্যাচারাল হ্যাবিট্যাটে, এবং তাদের ফুড চেনটাকে ওখানে মেনটেন করা হয়। এবং আমরা তাদেরকে গাড়িতে বসে দেখতে পাচ্ছি এবং তারা খোলা ঘুরে বেড়াচ্ছে। লেপার্ড এখানে রয়েছে কারণ সঙ্গে কাছেই রয়েছে হরিণ। হরিণকে খাওয়ার জন্য এরা রয়েছে, ঠিক আছে? কারণ এদের শিকার করার অভ্যাসটা নাহলে চলে যাবে। ন্যাচারাল ইনস্টিংক্ট টু হান্ট যেটা, দ্যাট ওয়ন্ট বি देयर। ইনবর্ন ইনস্টিংক্টে চলে যাবে, Exactly. সেজন্য ওদের সি ইউ अगेन সুন। লেপার্ডের এখানে আমাদের শেষ। আর এনক্লোজার খুলতেই দেখা পেয়ে গেলাম তার। কার দেখা পেলাম সেটা তো দেখতেই পাচ্ছেন, নান আদার দ্যান রয়্যাল বেঙ্গল টাইগার, সরি এক্ষেত্রে রয়্যাল বেঙ্গল টাইগ্রেস। ইয়েস, শি ইজ এ টাইগ্রেস অ্যান্ড শি ওয়াজ স্লিপিং পিসফুলি। আমাদেরকে কোনোই অ্যাটেনশন দিচ্ছিল না, আর দেবেই বা কেন? পশুরাজ কি নিজের টেরিটরিতে অন্য কাউকে পাত্তা দেয় নাকি? পাশেই মানে পাশের খাঁচাতে দেখলাম একটু নড়াচড়া হচ্ছে। গাড়িটাকে রিকোয়েস্ট করলাম এগিয়ে নিয়ে যেতে। দেখতে পেলাম এই সাদা বাঘিনী, সেও ঘুমিয়েছিল, ও একটা আমাদের পাত্তা দিচ্ছিল না। তবে একটু পরে দেখলাম চোখটা পিট করে তাকাচ্ছে আমাদের দিকে। আসলে আমরা ওদের দেখতে পেলেও কাজটা ঘোলা, কাজে ওরা আমাদের দেখতে পাচ্ছিল না, কিন্তু ওদের ঘ্রাণ শক্তি যেহেতু খুব প্রবল, তাই বুঝতে পারছিল যে ভেতরে অনেকগুলো মানুষ তার দিকে তাকিয়ে দেখছে। তারপর আরেকটা বাঘকে আধাশোয়া অবস্থায় পেয়ে গেলাম। সে আমাদের দিকে বেশ বিরক্ত হয়ে তাকিয়েছিল। কেন রে বাপু, এই সময় এসে ঘুমের ডিস্টার্ব করা কি খুব প্রয়োজন ছিল এই আফটারনুন সিয়েস্তার সময়? বলে আবার সেটা ঘুমিয়ে পড়ল। তবে বাঘ দেখতে পেয়েছি সেটা বলতে পারব। हाँ, सबको इच्छा होता है ना देखने का। हर आधा घंटे में बस आता है। এটাতে যাও, এটাতে যাও। এই आजा आजा যাই বলুন, বেঙ্গল সাফারিতে এসে কিন্তু খুবই স্যাটিসফাইড আমি। বেশ কিছু জানোয়ার দেখলাম, ঠিক আছে, ওদেরকে এখানে এনে লালন পালন করা হচ্ছে, কিন্তু জঙ্গলেই তো আছে, আর খোলা ঘুরে বেড়াচ্ছে, যেটাকে আমরা বাসে বসে দেখতে পাচ্ছি। সো অ্যাজ অ্যান ওপেন জু ইটস ভেরি নাইস, ভেরি ওয়েল মেনটেন্ড। হ্যাঁ, তো এখন এখানে জলের ব্যবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা আছে, সুভেনিয়ার আছে। জানি না কতদিন এরকম মেনটেন রাখতে পারবে, বাট এখনো অবধি যতটা দেখছি
মেনটেনেন্স খুব টপ নচ আর ভীষণ ডিসিপ্লিনড, এটা আমার খুব ভালো লেগেছে। এবার কেউ কেউ আছে যারা মানে খুব দুঃখের ব্যাপার, আমাদের বাংলারই লোকজন, তারা যেহেতু রাজ্যে যে পার্টি আছে তাকে সমর্থন করেন না, সেজন্য খুদ বের করছেন, আবার উল্টো পাল্টা বলছেন। এটাও বলে দিচ্ছে যে চিতা নয়, ওগুলো মানুষ চিতা হয়ে ঘুরে বেড়াচ্ছে। ভাবুন একবার, ওখানে একটা ওয়াচ টাওয়ারও আছে। বাইরে একটা খুব সুন্দর স্ট্রাকচার আছে যেখান থেকে ফোয়ারার মতন জল পড়ছে, বেশ ভালো। এখানে একটা কিছু বানাচ্ছিল, এখন বন্ধ রয়েছে বোধহয়, একটা কিছু মিউজিয়াম টাইপের বানানোর কথা আছে। যাই হোক, আমি কথাটা যে একটু আগে বললাম, কথাটা কেন বললাম বলি, সেটা হচ্ছে আমি যেখানে ছিলাম অরণ্য, সেখানে উল্টো দিকেই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের একটা দুর্দান্ত হোটেল আছে, কিন্তু আর ওখানে কিন্তু অনলাইন করেই যেতে হয়, অনলাইনে বুক করি। আমি ওখানে কয়েকজনের মুখে শুনলাম যে তারাই আমাকে বললেন, আমি এখানে ওটাকে অনলাইন পেয়েছিলাম, কিন্তু এটা তো অমুকের গেস্ট হাউস, আমি এটাতে উঠবো না, মরে গেলে উঠবো না। এটা কি ধরনের অ্যাটিটিউড? এবং সেখানে কিন্তু লোকজন হয়ই না, লোকজন থাকেই না, এত সুন্দর মেনটেন প্রপার্টি পড়ে পড়ে নষ্ট হচ্ছে। হ্যাঁ, এটা করা ঠিক কি না আপনারাই বলুন। যাই হোক, আমি এটাই বলবো যে এসব ভুলে, যদি সেও সত্যিকারের ট্যুরিস্ট হন, এসব ভুলে ট্যুরিজমটাকে অ্যাভেল করা উচিত। যাই হোক, আমাদের বেঙ্গল ট্রাভেল ট্রিপে আমি এখন আছি বন্দে ভারত এক্সপ্রেসে বোর্ড করে নিয়েছি। আমাদের কোচ নাম্বার 14, আর এই কোচটা দেখতে পাচ্ছ সবচেয়ে ছোট কোচ, বাট খুব সুন্দর, খুব ক্লিন, একদম ক্লিন ফ্লোর থেকে টপ, খুবই ক্লিন। অ্যান্ড টয়লেট ইজ ভেরি ফাঙ্কি। যারা এসছো বন্দে ভারতে, নতুন করে দেখানো কিছু নেই, এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে উঠে টয়লেট আছে, এখান থেকে সোজা একটা প্যাসেজ আছে, ঠিক আছে, আর উপরে লাগেজ রাখার জায়গা আছে, ঠিক আছে। অনেকটা স্পেস আছে, সবচেয়ে বড় শতাব্দীতে না এত স্পেস থাকে না, যে যাই বলুক। ভীষণ সুন্দর স্লাইডিং ডোর আছে, ফেস্টিভ্যাল আছে একটা কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্টে যাওয়ার জন্য। এটা হলো টয়লেট, স্লাইডিং ডোর আছে, ঠিক আছে। এখানে হ্যান্ডিক্যাপ মানুষের জন্য রিজার্ভ সিট আছে, হুইচ ইজ ভেরি গুড, দিব্যাংজন বলা হয়, ঠিক আছে। আর জল দেওয়া হয়, জল রয়েছে, খাবার রয়েছে, এখানে একটা স্টোর রুম আছে, তিনটে বসার জায়গা আছে, এখানে ক্যামেরা লাগানো আছে ফর সিকিউরিটি, ফার্স্ট এড কিট আছে, এখানে টকব্যাক ইউনিট আছে একটা এমার্জেন্সির জন্য, ইটিডিউ বলে এটাকে, ঠিক আছে। এখানে স্পিড দেখায়, আমি যতদূর জানি স্ক্রিনে স্পিড দেখায়, সেটা তো স্ক্রিনটা চললে দেখা যাবে স্পিডটা। সো আই এম ভেরি ইমপ্রেসড, উইথ বন্দে ভারত অ্যাজ অফ নাও। এবার খাবার কেমন হয়, সার্ভিস কেমন দেয়, হাই, এটা দেখবো, ঠিক আছে। চলো পরের স্টপেজে এসে কথা হবে ইভিনিং স্ন্যাক্স। এসে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। স্ন্যাক্সে রয়েছে কচুরি, পিনাট চিক্কি, ঝালমুড়ি, মশালা চায়, কচুরির সঙ্গে খাওয়ার জন্য টমেটো কেচাপ, একটা রিয়েল ম্যাঙ্গো ড্রিঙ্ক বা ফ্রুট জুস। ফেয়ার না, ঠিকই আছে। বা মনে হয় চায়ের জন্য একটা কাপ দেবে, আমরা খাবো, গ্লাসও দিতে পারেন। চল, কেমন খেতে একটু পরেই বলছি। বারসই থেকে আমাদের ট্রেন ছাড়লো। একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সেটা দেখিয়ে দিচ্ছি একটু পরে। সেটা হচ্ছে ট্রেনে একটা ডিসপ্লে ইউনিট আছে, তোমরা এখন অনেকেই জানো হয়তো। ওখানে ট্রেনের স্পিডটা দেখানো হচ্ছে, কত কিলোমিটার পার আওয়ার চলছে। বারসই জাংশন ছাড়লো, কিছুক্ষণ পরে ট্রেনটা আবার পিক আপ করবে, তখন ডিসপ্লে ইউনিটটা তোমাদেরকে দেখিয়ে দেবো এক্ষুনি, ঠিক আছে। আর এরপরে মালদা আসছে, তারপর বোলপুর, হাওড়া জাংশন,
এই কটাই স্টপেজ এই ট্রেনে। ডিনার মনে হয় আমার যতদূর বোলপুরের পরে সার্ভ করা হবে। ঠিক আছে, চলো দেখা যাক কি আছে। তো প্রথমে আছে রাইস, খুলতে হবে না, এমনি মুখে মুখে বলো। আচ্ছা ডাল রয়েছে, এটা কি, এটা খুলতে হবে কেন, এখানে মেনশন করা নেই। হ্যাঁ এখানে চিকেন রয়েছে, এটা একটা ড্রাই ভেজ ডিশ রয়েছে, মোস্ট প্রবাবলি আলু সবের রুটি আছে, আচার আছে, একটা চামচ দিয়েছে, আর মিষ্টি দই রয়েছে।